নমস্কার, আমি অনন্যা। নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি বিয়ন্ড পলিটিক্স। বিহার ভোটে নিষিদ্ধ ডাক, তবুও মোদিজি নির্বাক। শুভ দীপাবলি। আলোর উৎসবে কি খবর দেবে? শুভ দীপাবলি তোকেও। আরে খবর আর জম্পেশ। কি খবর গো? পুরো দোদমার মতো, ফাটলেই কানে তালা লেগে যাবে। সে কি গো, কি খবর বলো তো? দোদমার নাম আগে দোদমা কেন বল? কেন? আমি জানি না। দোদমা দুবার ফাটে, তাই নাম দোদমা। আজকে কি দুটো খবর দেবে নাকি? ঠিক ধরেছিস, দুটো খবর। প্রথম খবরটা কি? প্রথম খবরটা বিহার নিয়ে। বিহার নিয়ে কি খবর? বিহার ভোটের সবচেয়ে বড় ফ্যাক্টর অর্থনৈতিকভাবে অনগ্রসর শ্রেণী। কাস্ট সেন্সাসের পর এই তথ্যই বেরিয়েছে, আর তাতেই চাপে বিজেপি। কেন চাপে বিজেপি? আমাকে একটু বুঝিয়ে বলো খবরটা। তুই এই খবরটা দেখ, তাহলে বুঝতে পারবি বিহার নির্বাচন কতটা জটিল। বিহারে 2025 সালের বিধানসভা নির্বাচন সাধারণ ভোট নয়, এক বড় পরিবর্তনের সময়। বাইরে থেকে যা রাজনৈতিক লড়াই বলে মনে হচ্ছে, আসলে তা এক গভীর সামাজিক পরিবর্তনের মুহূর্ত। এর মূল কারণ রাজ্যের জাতিগণনা। জাতিগণনায় দেখা গেছে অর্থনৈতিকভাবে অনগ্রসর শ্রেণী বা ইবিসি ক্যাটেগরিতে রাজ্যের মোট জনসংখ্যার 36%। প্রায় 13 কোটি মানুষ 112টি উপজাতিতে বিভক্ত। এখন তারা জানে রাজনীতিতে তাদের শক্তি কত বড়, তাই প্রতিটি গোষ্ঠী এখন নিজেদের দাবি তুলছে। এই নতুন ভাবনা পুরনো দল ও জোটগুলির ভেতরে অস্থিরতা তৈরি করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2027 সালে জাতীয় জাতিগণনা করার কথা মেনেছেন। এর পেছনে রাজনৈতিক হিসেব আছে। উত্তরপ্রদেশে 2024 সালের লোকসভা নির্বাচনে সমাজবাদী পার্টি কংগ্রেসের সাফল্যের পর বিজেপির পক্ষে এ বিষয়ে বিরোধিতা করা কঠিন ছিল। বিজেপি ভেবেছিল সংগঠন, প্রচার ও টাকার জোরে পরিস্থিতি সামলানো যাবে, কিন্তু বিহার দেখাচ্ছে এই হিসেব সবসময় ঠিক হয় না। মহাগঠবন্ধনে আসন ভাগ নিয়ে ঝামেলা চলছে। কংগ্রেস ও আরজেডির মধ্যে মতভেদ দেখা দিয়েছে। অপরদিকে এনডিএতে বিজেপি ও জেডিইউ 101টি করে আসন পেয়েছে। এতে নীতিশ কুমারের গুরুত্ব কমছে। প্রশান্ত কিশোর ও চিরাগ পাসওয়ানের উত্থান রাজনীতিকে আরো জটিল করেছে। ইবিসি ভোটই এখন মূল ফ্যাক্টর। বিজেপি নানা প্রকল্পে তাদের আকৃষ্ট করতে চাইছে, কিন্তু জাতিগণনা তাদের মধ্যে ন্যায্য প্রতিনিধিত্বের দাবি জাগিয়েছে। এই পরিবর্তন শুধু বিহারে নয়, সারা দেশের রাজনীতিতে প্রভাব ফেলতে পারে, যেখানে জাতি, সামাজিক ন্যায় ও ক্ষমতার ভারসাম্য নতুনভাবে গড়ে উঠছে। এ তো গেল প্রথম বিস্ফোরণ। সেকেন্ড টাইম দোদমাটা কিভাবে ফাটবে? এটা হচ্ছে মোদিজিকে নিয়ে খবর, তাহলে আওয়াজ তো হবেই। মোদিজিকে নিয়ে কি খবর? মোদিজি কথা বলতে পারছেন না। সে কি, মোদিজি অসুস্থ নাকি? না, অসুস্থ না, কিন্তু মোদিজি তাও কথা বলতে পারছেন না। এই তো দীপাবলিতে আইএনএস বিক্রান্তে চেপে ভাষণ দিলেন। আরে ভাষণ দিতে পারছেন, কিন্তু কথা বলতে পারছেন না। মানেটা কি? কথা না বলতে পারলে ভাষণ কি করে দিচ্ছে? ভাষণ দিতে গেলে স্ক্রিপ্ট থাকে, টেলিপ্রম্পটার থাকে, কিন্তু কথা তো নিজেকেই বলতে হয়। আমি কিচ্ছু বুঝতে পারছি না। ট্রাম্প ইস্যু থেকে দেশের ইস্যু, সবেতেই মোদিজি চুপ। তুই দেখে নে নির্বাক মোদিজির গল্পটা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী খুব দ্রুত প্রতিক্রিয়া দিয়েছিলেন যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা নিয়ে শান্তি চুক্তি ঘোষণা করেন। কিন্তু ট্রাম্পের দাবি যে মোদী নাকি রাশিয়ান তেল কেনা বন্ধের আশ্বাস দিয়েছেন। সে বিষয়ে মোদী কিছুই বলেননি। আগেও যখন ট্রাম্প বলেছিলেন আমেরিকা নাকি ভারত পাকিস্তান যুদ্ধ থামিয়েছে, তখনও মোদী চুপ ছিলেন। এমনকি যখন অপমানিত ভারতীয়দের সামরিক বিমানে দেশে আনা হয়েছিল, তখনও তিনি কিছু বলেননি। তার ইন্ডিয়া ফার্স্ট স্লোগান তাই এখন ফাঁপা ভাষণের মতো শোনায়। মোদির বন্ধু ডোনাল্ড সম্প্রতি পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের প্রশংসা করেছেন। মুনির ধর্মবিদ্বেষী মন্তব্যের জন্য কুখ্যাত, তবুও মোদি এ ব্যাপারেও কিছু বলেননি। চীনের লাদাখ অনুপ্রবেশ নিয়েও তিনি বলেছিলেন, না কই ঘুষা হ্যায়, যা বাস্তবতা ঢেকে দিয়েছিল। এই নীরবতা কি রাজনৈতিক চাপের কারণে না ব্যক্তিগত স্বার্থে? প্রশ্ন উঠছে। একজন শক্তিশালী প্রধানমন্ত্রী সত্য কথা বলার সাহস রাখেন, তদন্ত থেকে পালান না, সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন। ভারতের উচিত ছিল গাজা নিয়ে স্পষ্ট অবস্থান জানানো, ইসরায়েলি হামলার নিন্দা করা এবং প্যালেস্তাইনের ভবিষ্যৎ নিয়ে মত প্রকাশ করা। কিন্তু না, মোদিজি চুপ, তার সরকার চুপ। অন্যদিকে ভোটের বিহারে অমিত শাহ গিয়ে বললেন, গর্ত ভরেছে, এখন প্রাসাদ বানাবো। মানে এত বছর কেটে গেল শুধু গর্ত ভরতে। নীতিশ কুমারও উন্নয়নের কথা বললেন,
রাস্তা, বিদ্যুৎ, স্কুল। কিন্তু বাস্তবে বিহারে শিশু মৃত্যুর হার কেরালের চেয়ে 7 গুণ বেশি। মাথাপিছু আয় মাত্র 43,000 টাকা, যেখানে কেরালে 2.6 লক্ষ। বিহারের মতো গোটা দেশের প্রয়োজন শিক্ষা, স্বাস্থ্য ও শিল্পে বড় বিনিয়োগ। দেশকে বিশ্বগুরু বানাতে হলে মিথ্যা কথা নয়, আসল উন্নয়ন দরকার। এত কিছুর পরে শেষে মোদিজি গেলেন ফেসে। হ্যাঁ, উনি গেলেন ফেসে, কিন্তু কোনো কথা বলবেন না। মোদিজি কি কোনোদিনই কথা বলতেন না? না, বলতেন তো। গুজরাটের মুখ্যমন্ত্রী থাকার সময় অনেক কথা বলেছেন। তাহলে হঠাৎ প্রধানমন্ত্রী হয়ে পাল্টে গেলেন? সেটা মোদিজিই জানেন। তবে আমার একটা ইন্টারভিউ মনে পড়ে। কোন ইন্টারভিউ গো? ফেমাস ইন্টারভিউ, দোস্তি বানি রহে। দোস্তি বানি রহে সেটা কি? ডেভিলস অ্যাডভোকেট করণ থাপারের সঙ্গে মোদিজির ইন্টারভিউ। প্রশ্নের ঠেলায় জলের ঢোক গিলে মোদিজি বলেছিলেন দোস্তি বানি রহে। তারপর ইন্টারভিউ থেকে উঠে গিয়েছিলেন। মোদিজি তো আর ইন্টারভিউ দেন না, স্টেজ করে ইন্টারভিউ দেন। যেমন ধর অক্ষয় কুমারের সঙ্গে, নিখিল কামাতের সঙ্গে। সেখানে শুধুই দুষ্টু মিষ্টি আড্ডা হবে, কোনো জটিল প্রশ্ন নেই। মোদিজি ইন্টারভিউ দিতে ভয় পান? প্রেস কনফারেন্স হোক বা ইন্টারভিউ, যেখানেই প্রশ্নের মুখোমুখি হওয়ার সম্ভাবনা, সেখান থেকে দূরেই থাকেন নরেন্দ্র মোদী। চলো এখানেই আজকে শেষ করি। বিয়ন্ড পলিটিক্স আজকে এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।